হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 388 এবং স্কুলের নাম শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় এর এই 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 5-এর 1 দাগে আছে একটি জিনিস একটি জমির দাম। 5-এর 1 দাগে আছে একটি জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়। 5 বছরে জমিটির দাম বর্তমান মূল্যের দ্বিগুণ হয়। কত বছর পর জমিটির দাম বর্তমান মূল্যের 8 গুণ হবে? অর্থাৎ এখানে 5 বছরে কি হয়েছে, 5 বছরে প্রথম কাজের দাম ছিল, তার দাম দ্বিগুণ হয়েছে। প্রথমকার দাম যদি আমরা পি ধরে নিই, তাহলে 5 বছর পরে হয়েছে 2p। এই 2pটা কিন্তু বৃদ্ধি পাওয়ার পরে, এবং কত বছরে বর্তমান মূল্যের 8 গুণ হবে, 8 গুণ হবে অর্থাৎ সেটা 8p হয়ে যাবে। তো আমি কি করব, এখানে বর্তমান দাম, জমিটির বর্তমান দাম p ধরে নেব, এবং 5 বছর পরে সেটা হবে 2p, এবং এবং কত বছর, অর্থাৎ এটা আমি n বছর বা m বছর ধরে নেব। m বছরে সেটা 8 গুণ হবে। তাহলে m বছরে যে আমরা সূত্র ব্যবহার করে যে মূল্য পাবো সেটা হবে 8p। 5-এর 1 তাহলে লিখব, মনে করি জমিটির মূল্য m বছরে 8 গুণ হবে। এবং বর্তমান মূল্য এটা সমান p টাকা। বর্তমান মূল্য p টাকা আছে, আর সমহারে বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে সেটা লেখা নেই, তাহলে বৃদ্ধির হার 8%। আচ্ছা, তাহলে আমরা সমহার বৃদ্ধির যে সূত্র জানি, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এটা ব্যবহার করব, যেখানে a হলো পরের মূল্য, p বর্তমান মূল্য, এবং r বৃদ্ধির হার, এবং n হচ্ছে সময় বা বছরে যে সময়টা। তো এখানে লিখব যে প্রথম ক্ষেত্রে a সমান 2p, কারণ দ্বিগুণ হচ্ছে, এটা সমান p ইন্টু 1 প্লাস r বাই 100, এবং এই যে n আছে, nটার জায়গাতে আমরা n এর জায়গাতে আমরা লিখব 5, কারণ 5 বছরই দ্বিগুণ হবে বলা আছে, তাহলে এটা 5 লিখলাম। তো উভয় দিক দিয়ে পিপি কেটে দিলাম, পিপি কেটে দিলে আমরা পাচ্ছি কি 1 প্লাস r বাই 100, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এই হোল টু দি পাওয়ার 5, এটা ইজ ইকুয়াল টু 2। তো এখান থেকে বলা যায় 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখানে 5 আছে তাহলে এখানে হবে 1 বাই 5। তো এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে আছে দেখো যে কত বছরে 8 গুণ হবে। তো আমি এখানে ধরে নিয়েছি যে m বছরে 8 গুণ হবে, এই m বছরে, তাহলে লিখব দ্বিতীয় ক্ষেত্রে ক্যাপিটাল A সমান 8p, কারণ 8 গুণ হয়েছে, সমান p ইন্টু 1 প্লাস r বাই 100, আর টু দি পাওয়ার n, n এর জায়গাতে আমি m বসাবো, কারণ m বছরে 8 গুণ হবে এটা ধরে নিয়েছিলাম। তাহলে p আর p কেটে দিলাম, তাহলে পাচ্ছি, বা এই ডান দিকটা আগে লিখবো, 1 প্লাস r বাই 100, পাওয়ারে আছে m, সমান 8, বা 8-এর জায়গাতে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, তাহলে পেলাম 1 প্লাস r বাই 100, এটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ারে m এখানে আছে, এখানে
আমি 1/m লিখব। তো 1/m বলতে 2 এর পাওয়ারে 3 আছে, তারপরে 1/m, তাহলে এই 1/m এবং 3 গুণ করতে হবে। গুণ করলে 2^3/m এটা হচ্ছে। তাহলে এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এটা ছিল কিন্তু 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ ছিল 1 + r/100 = 2^1/5, আর 2 নম্বর সমীকরণ বলছে 1 + r/100 এটা = 2^3/m। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা পাই কি, এই ডান সাইডটা সমান। কারণ কি, কারণ বাঁ দিকটা সমান, সেই জন্য। তাহলে লিখব 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে বলা আছে যে 1 + r/100 এটা সমান 2^1/5, আর এখানে বলা আছে 2^3/m। তো দেখো 2 মানে বেস এখানে 2 আছে, 2 ক্ষেত্রে এখানেও বেস 2, এখানেও বেস 2, শুধু পাওয়ারটা আলাদা। তাহলে আমরা বেস যেহেতু 2, তাহলে দুই পক্ষকে তুলনা করে বলতে পারি 1/5 = 3/5। এবার 3/m, এবার যদি বজ্রগুণ করি 1 দিয়ে m কে, 5 দিয়ে 3 কে, তাহলে এটা হবে m সমান 3 × 5 = 15। তাহলে এটা 15 বছরে। অর্থাৎ কি বলবো এখানে, এখানে বলবো যে জমিটার দাম 15 বছরে 8 গুণ হবে। অর্থাৎ জমিটির দাম 15 বছরে 8 গুণ হবে। পাঁচে দুই দাগে আছে সোহম ও কার্তিক যথাক্রমে 60,000 টাকা ও 75,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর সুজিত 40,500 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। সোহম ও কার্তিক সেই টাকা তাদের মূলধনের অনুপাতে তুলে নেয়। বছরের শেষে 19,575 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে? তাহলে সোহম যে 60,000 টাকা দিয়েছেন এটা 12 মাস খাটার কথা। কার্তিক যে 75,000 টাকা দিয়েছেন এটা 12 মাস খাটার কথা। কিন্তু 4 মাস পরে সুজিত এসে 40,500 টাকা দিচ্ছেন। তাহলে কি এই টাকাটা সোহম ও কার্তিক তাদের মূলধনের অনুপাতে তুলে নিচ্ছেন। তাহলে যে টাকাটা তুলে নিলেন 4 মাস পরে আর 8 মাস সময় থাকছে, তাহলে সেই টাকাটা 8 মাসের জন্য অ্যাবসেন্ট থাকছে, তাহলে বিয়োগ করতে হবে। আর একই রকমভাবে কার্তিকের ক্ষেত্রেও তাই, 8 মাসের জন্য যে টাকাটা অ্যাবসেন্ট থাকছে এই টাকাটা তুলে নেওয়ার জন্য সেই টাকাটা বিয়োগ করতে হবে। তাহলে সময় সাপেক্ষে মূলধন অনুপাত বেরোবে। আর এখানে সুজিতের বেলাতে 40,500 টাকা দিচ্ছেন 4 মাস পরে, অর্থাৎ এই টাকাটা 8 মাস কাটবে। তাহলে এই টাকার সাথে 8 গুণ করলে আমরা সময়ের সাপেক্ষে তার মূলধন পাবো। তারপরে 3খানা মূলধন অনুপাত করে আমরা সেই অনুপাতে এই 19,575 টাকাকে ভাগ করব। তাহলে প্রথম কাজ হবে সোহম ও কার্তিকের মূলধনের অনুপাত বের করে নিয়ে এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে ফেলা। তাহলে লিখব কি, সোহম ও কার্তিকের মূলধনের অনুপাত সমান সোহমের 60,000 টাকা আর কার্তিকের 75,000 টাকা। তাহলে 1,000 দিয়ে ভাগ করলে 60:75, আর 15 দিয়ে ভাগ করলে 4×15 = 60, আর 5×15 = 75। এটা হলো। এবার এই অনুপাতে 40,500 টাকা ভাগ হবে। তাহলে 40,500 টাকা থেকে সোহম তুলে নেন সমান 40,500, সোহমের জন্য 4 আর 5 যোগ করে 9 টাকা। তাহলে 9 এবং 40,500 ভাগ করতে হবে 9 দিয়ে 40,500-কে। 4 নং 36, 4 5 নামলো, 5 নং 45। তাহলে এটা হলো 4,5,0,0। তো 4 দিয়ে যদি গুণ করি আমরা 4,500, একবার দ্বিগুণ করলাম তাহলে 9,000,
আর একবার গুণ করলে এটা হচ্ছে 18,000 টাকা। এবং কার্তিক তুলে নেন, $40,500 ইন্টু 5/9 টাকা। এখানে কাটাকুটি করলে আমরা পাচ্ছি 4500। 4500 আমি গুণ করছি 5 দিয়ে, 500, 500, 5 5 25, 5 হাতে 2, 4 5 20, তাহলে এটা হলো 22,500 টাকা। 22,500 টাকা এটা তুলে নিয়েছেন কার্তিক। এবার সময় সাপেক্ষে তাহলে সোহম, কার্তিক ও সুজিতের মূলধনের মূলধন বের করব। তাহলে সময়ের সাপেক্ষে সোহমের মূলধন সমান, সোহম প্রথম 60,000 টাকা দিয়েছিলেন, যেটা 12 মাস খাটার কথা, কিন্তু তিনি 18,000 টাকা পরে তুলে নিয়েছেন। তাহলে 18,000 টাকা 8 মাসের জন্য অ্যাবসেন্ট থাকছে। তো এটা সেই জন্য বিয়োগ করলাম 8 গুণ করে। তো 6×72, অর্থাৎ 72-এর ডান দিকে 4টি শূন্য, প্লাস 8 64, 4 হাতে 6, 8 8 6 14, তাহলে 144,000। তাহলে যোগ করব 72,000, না 72 পিঠে 4টি শূন্য, তো 7,20,000। আর এখানে 1,44,000 এর থেকে বিয়োগ করব। বিয়োগ করলে 1 2 3 4 আর 6 দিলে 10, হাতে 1, 5 হয়ে গেল, 5 আর 7 দিলে 12, হাতে 1, 2 2 আর 5 দিলে 7, তাহলে এটা হলো 7, 5 7 6, 3 টাকা। তো এই সময় সাপেক্ষে সোহম হয়ে গেল। এবার কার্তিকের মূলধন সমান, কার্তিক দিয়েছিলেন 75,000 টাকা, এটা 12 মাস খাটত, কিন্তু তিনি তুলে নিয়েছেন 22,500 টাকা, যেটা কিনা 8 মাস অ্যাবসেন্ট থাকছে। তো 75কে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে 75 লিখলাম, 12, তাহলে 75 2 150, 75 1 75, এটা 009, তাহলে এটা হচ্ছে 900, তার ডান দিকে 3 শূন্য, মাইনাস 8 দিয়ে 22,500কে গুণ করতে হবে। তাহলে 22 5, আমি 008, 800 800, 5 8 40, 0 হাতে 4, 8 2 16, হাত 4, 8 2 16, 16 হাত 4 20, 0 হাতে 2, 8 2 16, 17 18, তাহলে এখানে হচ্ছে 1,80,000 টাকা। তো এখানে 9 লক্ষ টাকা থেকে 1,80,000 টাকা বিয়োগ করতে হবে। 9 5টা শূন্য, 1 8 4টি শূন্য, 1 2 3 4 2 7, তাহলে এটা হলো 72, তার ডান দিকে 4টি শূন্য টাকা। এবার এটা হলো কার্তিকের মূলধন এবং সুজিতের মূলধন। সুজিত দিয়েছেন 40,500 টাকা, এটা 8 মাসের জন্য। তাহলে 40,500কে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 40 5 0 0 8, 8 0 0 8 0 0, 5 8 40, 0 হাতে 4, 8 0 0 4 দিলাম, 4 32, তাহলে এটা হলো 3 2 4, 3 টাকা। এবার মূলধনের অনুপাত বের করতে হবে, সময়ের সাপেক্ষে তিনজনের মূলধনের অনুপাত। তিনজনের মূলধনের অনুপাত
তাহলে প্রথম সোহমের ছিল 5, 7, 6, 3খানা শূন্য। তারপরে কার্তিকের ছিল 72-এর পিঠে 4খানা শূন্য। আর সুজিতের ছিল 324-এর পিঠে 3খানা শূন্য। তো যদি 1000 দিয়ে ভাগ করি, এটা 576, 720, 324। তো আমরা চাইলে এখানে 4 দিয়ে যদি ভাগ করি, 576 4 দিয়ে ভাগ করছি, 4 একে 4, 1 7 4 4 16, 1 16 4 4 16, অর্থাৎ এটা হবে 144 4 দিয়ে ভাগ করলে। আর এখানে 4 8 72, অর্থাৎ 180, 4 8 32, 4 একে 4, তাহলে এটা হলো 81। এবারে দেখো 9 দিয়ে ভাগ করতে পারছি, 9 16 144, এটা 9 20 180, 9 81, তাহলে 16:20:9, এটা হলো মূলধন অনুপাত। মোট লাভ হয়েছিল 19,575। মোট লাভ সমান 19,575 টাকা। অতএব সোহমের লভ্যাংশ সমান 19,575 ইন্টু সোহমের দেখো 16 আছে, তাহলে 20, 16 আর 9 25, 20 আর 25 যোগ করলে আমরা পাই 45, তাহলে এটা গুণ করতে হবে। এখন 45 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেখি কত আসে। 45 1 9 5 7 5, তাহলে 4 45 45 ডবল 90, 90 ডবল 180, তাহলে এটা হবে 180 4 45, এটা 5, এটা 1, এখানে 7 নামিয়ে দিলাম। এবার 3 45, 3 5 15, 5 3 5 15, 5 হাতে 1, 3 4 12 রেখে 13, তাহলে এটা হলো 2, এটা হলো 2, এখানে 5 5 দিয়ে দিলে 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22। তো এখানে আসছে দেখো 4 3 5, 4 3 5, তাকে 16 দিয়ে গুণ করতে হবে, 4 3 5 ইন্টু 16, এত টাকা আসছে। তো এখন আমরা গুণটা মুখে মুখেই করে নিই। 5 16 80 শূন্য হাতে 8, 5 16 80 শূন্য হাতে 8, 3 16 48 49 50 51 52 53 54 55 56 56 6 হাতে 5, 56 6 হাতে 5, 4 16 64 65 66 67 68 69, তাহলে 6,960 টাকা, অর্থাৎ 6,960 টাকা, এটা সোহমের লভ্যাংশ। এরপরে বের করব কার্তিকের লভ্যাংশ। কার্তিকের লভ্যাংশ সমান 1 9 5 7 5 ইন্টু কার্তিকের বেলাতে 20/45 হবে টাকা। তো এটা কাটাকুটি করে আসছে 4 3 5 সমান, দেখো শূন্যটা এখন ধরছি না, এখন 5 দুগুণে 10, আচ্ছা শূন্যটা বসিয়ে দিলাম, এই শূন্যটা 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 3 দুগুণে 6 আর 7, আর 4 দুগুণে 8, অর্থাৎ এখানে হচ্ছে 8,700 টাকা। ও সুজিতের লভ্যাংশ সমান 19,575 ইন্টু, এখানে সুজিতের বেলাতে 9 আছে, 9/45 টাকা। তা কাটাকুটি করলে আমরা পাচ্ছি 4 3 5, 9 দিয়ে গুণ করতে হবে, 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27 28 29 30 31, 31-এর 1 হাতে 3, 31-এর 1 হাতে 3, 4 নং 36 37 38 39, তাহলে 3,915 টাকা। তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম এটা সোহমের লভ্যাংশ, এটা কার্তিকের লভ্যাংশ, এবং এটা সুজিতের লভ্যাংশ। ছয়ের একে আছে কোনো প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা জানি প্রকৃত ভগ্নাংশে ওপরে ছোট এবং নিচে বড়, অর্থাৎ লব ছোট ও হর বড় হয়, প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে ছোট হয়, তাহলে তার অনন্যক করলে
তো অনন্যকের মান নিশ্চয়ই একের চেয়ে বড় হবে। তাহলে যদি ভগ্নাংশটা আমরা এক্স ধরি তাহলে তার অনন্যক হবে 1/x। তাহলে লিখব কি, মনে করি প্রকৃত ভগ্নাংশটি এক্স, আচ্ছা, এর অনন্যক সমান 1/x। এখন এখানে মনে রাখতে হবে, এখানে এক্স এটা লেস দেন 1 হয়, আর 1/x তাহলে এটা গ্রেটার দেন 1। তাহলে এদের অন্তর 9/20, অর্থাৎ আমরা এই 1/x থেকে এক্স বিয়োগ করব, সেই জন্য এটা লিখে নেওয়া জরুরি। তাহলে লিখব প্রশ্নানুসারে 1/x মাইনাস এক্স সমান 9/20, বা এক্স এবং নিচে 1 এবং এক্স এর লসাগু এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ 1 1 মাইনাস 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স পাই, এক্স দিয়ে এক্সকে গুণ, তাহলে এটা হলো x²। বা 9x বজ্রগুণ করছি, তাহলে 9x সমান 20 আর 1 20 হলো, মাইনাস 20 এবং মাইনাস x², তাহলে মাইনাস 20x²। বাঁদিকের পদগুলোকে ডান দিকের পদগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে 20টা প্লাস 20x² প্লাস 9x, এই 20 বাঁদিকে আসলে মাইনাস 20, এটা সমান 0। এখন আমাকে 9 আনতে হবে, দুই প্রান্ত গুণ করে, 20 20 400, 400কে ভেঙে আনতে হবে 9। তো 16 এবং 25, 16 এবং 25 গুণ করলে আমরা জানি 400 হয়। কী করে হয় সেটা দেখে নাও। এখানে আমি 5 দিয়েই দিই, তাহলে 5 8 40 80, 5 দিয়ে দিলে 5 16 80, 5 5 25 আর 16। তো 20x² প্লাস 9-এর জায়গাতে 25 মাইনাস 16 লিখব, 25 মাইনাস 16 x মাইনাস 20, এটা সমান 0। বা 20x² প্লাস 25x প্লাস এ মাইনাসে মাইনাস 16x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তো এই দুটো পদ থেকে কমন নেব 5x, তাহলে এখানে থাকবে 4x প্লাস 5, আর এই দুটো পদ থেকে মাইনাস 4 কমন নেব, তাহলে এটা হবে 4x, মাইনাস কমন নিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 5, এটা সমান 0। তো 4x প্লাস 5 দুই জায়গাতে আছে, কমন নেব, কমন নিলে থাকবে 5x মাইনাস 4, এটা সমান 0 হলো। তাহলে এখানে 4x প্লাস 5, 4x প্লাস 5 এটা ইজ নট ইকুয়াল টু 0, কারণ 0 হলে ভগ্নাংশটা ঋণাত্মক আসবে। তাহলে আমরা কি করব, 5x মাইনাস 4, অতএব 5x মাইনাস 4 এটা সমান 0, বা 5x সমান 4 বা x সমান 4/5, তাহলে ভগ্নাংশটি হলো 4/5। অতএব ভগ্নাংশটি হলো 4/5। 6-এর 2 দিকে আছে, সমাধান করো। x/a প্লাস a/x সমান x/b প্লাস b/x, যেখানে x ইজ নট ইকুয়াল টু 0। 6-এর 2, তো x/a প্লাস a/x সমান x/b প্লাস b/x এখানে আছে। তো সমাধান করার জন্য নিচে x আছে এরকম পদগুলো কাছাকাছি রাখবো, এবং ab আছে, উপরে x আছে এরকম পদগুলি কাছাকাছি রাখবো। তো এখানে উপরে x আছে, x/a মাইনাস x/b সমান b/x মাইনাস এটা a/x, তাহলে নিচে x আছে এরকম পদগুলো এদিকে, উপরে x আছে এরকম পদগুলো আমি বাঁদিকে রেখে দিই। তাহলে এখানে a এবং b এর লসাগু ab, এখানে x লসাগু x, a দিয়ে ভাগ করলে a কেটে যাবে, b থাকবে, b দিয়ে x কে গুণ bx
মাইনাস বি দিয়ে ভাগ করলে বি কেটে যাবে, এ থাকবে, তাহলে এটা হলো এক্স। এক্স দিয়ে ভাগ করলে এক্স এক থাকছে, এক দিয়ে বিকে গুণ বি। এক্স দিয়ে ভাগ করলে এক্সকে এক থাকবে, এ। তো ওপর থেকে এক্স কমন নেব, কমন নিলে বি মাইনাস এ থাকছে, আর নিচে এ বি। আর এখানে বি মাইনাস এ উপরে অলরেডি আছে, নিচে থাকবে এক্স। দুই দিক দিয়ে বি মাইনাস এ কেটে দিলাম, তাহলে এখান থেকে পাই এক্স বাই এ বি সমান 1/x। এখন যদি বজ্র গুণ করি, এক্স এবং এক্স গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান এ বি এবং 1 গুণ করলে এ বি, বা এক্স সমান প্লাস মাইনাস রুট এ বি। এখন এ বি এর বর্গমূল আমরা করতে পারবো না, তাহলে এটা এই অবস্থাতে রাখতে হবে, অর্থাৎ নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান এক্স সমান রুট এ বি কমা মাইনাস রুট এ বি। সতেরো এক দিকে আছে, যদি এ প্লাস বি সমানুপাতি রুট অফ এ বি হয়, তবে দেখাও যে রুট এ প্লাস রুট বি সমানুপাতি রুট এ মাইনাস রুট বি। তো এ প্লাস বি সমানুপাতি রুট এ বি আছে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান কে ইন্টু রুট এ বি, যেখানে কে সমান ভেদ ধ্রুবক। তো এখানে লিখতে পারি এ প্লাস বি, বাদিকটাকে রুট এ বি দিয়ে ভাগ করলাম, কারণ আমি চাইছি যে ডান দিকে রুট এ বি না থাক। তাহলে কে রুট এ বি বাই রুট এ বি। রুট এ বি কেটে দিলাম। এবার কি করব, উভয় পক্ষকে বর্গ করব। আচ্ছা, বর্গ নয়, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, তাহলে রুট 2ab দিয়ে ভাগ করি। তো তাহলে এখানে যদি এবার যোগভাগ প্রক্রিয়া করি, ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই ওপরের পার্ট মাইনাস নিচের পার্ট। ডান দিকেও তেমনি, ওপরে কে আছে, নিচে 2 আছে, তাহলে উপরের পার্ট প্লাস নিচের পার্ট বাই ওপর লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এটা করলাম কি, এটা করলাম যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে পেলাম এ প্লাস 2 রুট এ বি প্লাস বি, সাজিয়ে লিখছি নিচে, তাই এ মাইনাস 2 রুট এ বি প্লাস বি সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তো এখানে এ আছে, আমরা একে রুট এ তার হোল স্কয়ার লিখতে পারি, আর বিকে রুট বি তার হোল স্কয়ার লিখতে পারি। অর্থাৎ আমি চাইছি এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের আকারে লিখতে, আর নিচের পার্টটাকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের আকারে লিখতে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার পার্ট পেলাম, বি স্কোয়ার পার্ট পেলাম, বাকি থাকছে 2ab পার্ট। তো প্লাস 2 এ ফর রুট এ, বি ফর রুট বি। তাহলে দেখো এখানে এ ছিল, আমি রুট এ তার হোল স্কয়ার লিখেছি, 2 রুট এ বি ছিল, আমি 2 ইন্টু রুট এ রুট বি লিখেছি, আর বি ছিল রুট বি তার হোল স্কয়ার লিখেছি। একই রকমভাবে নিচে এর জায়গাতে রুট এ তার হোল স্কয়ার, বি এর জায়গাতে রুট বি তার হোল স্কয়ার, বাকি থাকছে 2ab 2ab সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার, আর নিচের পার্টে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2।
তো এদিকে স্কোয়ার আছে, এদিকে স্কোয়ার নেই, এদিক থেকে স্কোয়ার আমি চাইছি যে স্কোয়ার এখানে থাকবে না, তাহলে কি করতে হবে, বাদিকটাকে বর্গমূল করতে হবে, ডান দিকটাকেও বর্গমূল করতে হবে। বাদিকটাকে বর্গমূল করলে স্কোয়ারগুলো আর থাকছে না, অর্থাৎ রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি সমান রুট কে প্লাস টু বাই কে মাইনাস টু সমান আমরা লিখতে পারি রুট কে প্লাস টু বাই রুট কে মাইনাস টু। তাহলে কি পেলাম, তাহলে কে কে ধ্রুবক ছিল, তাহলে রুট কে প্লাস টু এটা ধ্রুবক, রুট কে মাইনাস টু এটাও ধ্রুবক, তাহলে এই টোটালটা ধ্রুবক। তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব রুট এ প্লাস রুট বি সমান ধ্রুবক ইন্টু রুট এ মাইনাস রুট বি। তো তাই যদি হয় অতএব রুট এ প্লাস রুট বি সমানুপাতি রুট এ মাইনাস রুট বি। তো এটা প্রমাণ করা ছিল, লিখব প্রমাণিত। সাতের দুইতে আছে এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এবং এবি সমান এক হলে এক হয় যদি রুট এ সমান এটা হয় তবে ফাইভ এ স্কোয়ার মাইনাস থ্রি এবি প্লাস ফাইভ বি স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে যদি আমরা সাজিয়ে লিখি বা সূত্র ব্যবহার করি এ প্লাস বি আসবে এবং এ বি আসবে, তাহলে এখানে এ বির মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে এ প্লাস বি এর মান বের করতে হবে। এ আছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান আর এ বি সমান আছে এক, এখান থেকে বি সমান লিখতে পারবো বি সমান ওয়ান বাই এ। এখন এ এর মান এটা, তো এর জায়গাতে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বসালাম, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে রুট ফাইভ মাইনাস ওয়ান উপরে যাবে এবং রুট ফাইভ প্লাস ওয়ান নিচে আসবে, তাহলে এ এটা এবং বি এটা পেলাম। এখন এ প্লাস বি বের করতে হবে, অতএব এ প্লাস বি সমান এ ফর রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এবং বি ফর রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান। তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান এর লসাগু করলে আমরা পাই রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান, এটা হলো লসাগু। রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাবে, রুট ফাইভ প্লাস ওয়ান থাকবে, রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে রুট ফাইভ প্লাস ওয়ানকে গুণ করতে হবে। রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এটা কাটছে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান, তাহলে এখানেও গুণ করলে এটা হবে রুট ফাইভ মাইনাস ওয়ান তো হোল স্কোয়ার সমান দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এখানে রুট ফাইভকে এ ধরলে এককে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো। আর এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। তো এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে টু, এটা রুট ফাইভ তার হোল স্কোয়ার আছে তাহলে এখানে ফাইভ লিখতে পারি প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এটা ওয়ান বাই এখানে ফাইভ মাইনাস ওয়ান সমান টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ সিক্স আর ফাইভ মাইনাস ওয়ান এটা ইজ ফোর, তাহলে কাটাকুটি করলে দুই এখানে আসছে তিন, তাহলে এখানে এ প্লাস বি সমান তিন আসছে। এখন আমাকে বের করতে হবে ফাইভ এ স্কোয়ার, ফাইভ এ স্কোয়ার মাইনাস থ্রি এ বি প্লাস ফাইভ বি স্কোয়ার এর মান বের করতে হবে। তাহলে ফাইভ এ স্কোয়ার এবং ফাইভ বি স্কোয়ার
পদ দুটিকে পাশাপাশি রাখি আর 3ab ডান দিকে লিখে রাখছি। প্রথম দুটো পদ থেকে 5 কমন গেলে a প্লাস বি মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, আর এখানে থাকছে 3ab সমান 5। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, সূত্র দুখানা আছে, আমি প্রথমটা নেব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা নেব। আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ওটা এখানে ব্যবহার করব না। তো 5 দিলাম, 5 দিয়ে সূত্র ভাঙবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 3ab সমান, এবার দেখো এ 5 দিলাম, এ প্লাস বি এর মান আমরা 3 পেয়েছি, এই যে এ প্লাস বি সমান 3, তাহলে এখানে 3-এর স্কোয়ার বসাবো মাইনাস 2, এবি এর মান 1 সমান 5, 3 3 9 মাইনাস 2 মাইনাস 3 1 3 সমান 5 ইন্টু 9 মাইনাস 2, এটা হলো 7 মাইনাস 3, তাহলে 5 7 35 মাইনাস 3, আর এটা ইজ ইকুয়াল টু 32। তাহলে পেলাম কি, অতএব 5a স্কোয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার এটা সমান 32 পেলাম। এরপর আছে 8-এর এক দাগ। তাহলে 8-এর একে আছে যে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি। তাহলে এখানে পেলাম এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এটা দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে এ সমান বি সমান সি। তাহলে এখানে লিখলাম বা এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি আছে, তাহলে এই প্রথম পার্ট থেকে আমি 1 বিয়োগ করব, মাইনাস 1 সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, এর থেকে 1 বিয়োগ করলাম, আর সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এর থেকে 1 বিয়োগ করলাম। তাহলে এখান থেকে সমান চিহ্ন আগে পর্যন্ত একটা দাগ দিয়ে নেব, এখানেও একটা দাগ আর এখানেও একটা। এখানে দেখো 1-এর নিচে আমরা 1 ভাবতে পারি, 1 এবং এ প্লাস বি এর লসাগু হলো এ প্লাস বি। এ প্লাস বি দিয়ে এ প্লাস বিকে ভাগ করলে 1 পাচ্ছি, 1 দিয়ে এ প্লাস বি মাইনাস সিকে গুণ, তাহলে এ প্লাস বি মাইনাস সি থাকবে। 1 দিয়ে এ প্লাস বিকে ভাগ করলে এ প্লাস বি থাকে, এ প্লাস বি দিয়ে উপরের 1কে গুণ, তাহলে মাইনাস 1, তার সাথে এ প্লাস বি গুণ করলে মাইনাস এ মাইনাস বি। একই রকমভাবে এখানে বি প্লাস সি লসাগু, তাহলে উপরে হবে বি প্লাস সি মাইনাস এ, মাইনাস 1 দিয়ে বি প্লাস সিকে গুণ, তাহলে মাইনাস বি মাইনাস সি। আর এখানে সি প্লাস এ লসাগু, সি প্লাস এ ভাগ করলে 1 থাকছে, 1 দিয়ে গুণ করলে সি প্লাস এ মাইনাস বি, মাইনাস 1 দিয়ে সি মাইনাস একে গুণ করলে মাইনাস সি প্লাস একে গুণ করলে মাইনাস সি মাইনাস এ। এখন দেখো এর আগে প্লাস, এর আগে মাইনাস, সি এর আগে মাইনাস, সি এর আগে প্লাস। আমরা চাইলে এভাবে কেটে দিতে পারি, কারণ বিয়োগ হয়ে শূন্য হবে, শূন্য হবে বলে আমরা কেটে দিলাম। এখানে বি মাইনাস বি বিয়োগ হয়ে শূন্য হবে, সি মাইনাস সি বিয়োগ হয়ে শূন্য হবে, তাহলে শূন্য হলে আমরা কেটে দিতে পারি। এখানে তাই এ কাটবো আর বি কাটবো, তাহলে পাচ্ছি মাইনাস সি বাই এ প্লাস বি সমান মাইনাস এ বাই বি প্লাস সি সমান মাইনাস বি বাই সি প্লাস এ। তো যেহেতু -1 সবার মধ্যে আছে, প্রত্যেকটা অনুপাতকে আমি -1 দিয়ে গুণ করছি বা ভাগ করছি, যা ইচ্ছা করলে হবে। তো আমি প্রত্যেকটা অনুপাতকে -1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মাইনাস চিহ্নগুলো আর থাকছে না, আর 1 দিয়ে ভাগ করলে তো সংখ্যাটা চেঞ্জ হবে না। এবার কি করব, এবার ব্যস্ত প্রক্রিয়া করব, অর্থাৎ উল্টে দেব, লব হরে যাবে
এবং হরগুলো লবে চলে যাবে, তাহলে এটা হবে a প্লাস বি বাই সি সমান বি প্লাস সি বাই এ সমান সি প্লাস এ বাই বি। তো a প্লাস বি বাই সি এটা প্লাস 1, এখানে বি প্লাস সবকটা পদের সাথে আমি কি করব, এক যোগ করে দেব, প্লাস 1 সমান সি প্লাস এ বাই বি প্লাস 1। তো এখানে নিচে সি আছে, নিচে এক আছে, এক এবং সি এর লসাগু সি, এক এবং এ এর লসাগু এ, এক এবং বি এর লসাগু বি। সি দিয়ে সিকে ভাগ করলে এক পাই, এক দিয়ে এ প্লাস বিকে গুণ, তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে সিকে, এক দিয়ে সিকে ভাগ করলে সি পাই, এটা সি। এ দিয়ে একে ভাগ করলে এক পাই, এক দিয়ে বি প্লাস সিকে গুণ, বি প্লাস সি এখানে প্লাস এ হবে, আর বি দিয়ে বিকে ভাগ করলে এক পাই, এক দিয়ে সি প্লাস সিকে গুণ, তাহলে সি প্লাস এ, এবং এর নিচে এক আছে, এক দিয়ে বিকে ভাগ করলে বি পাই, বি এর সাথে একের গুণ, তাহলে প্লাস বি। তো ওপরে এখানে এ প্লাস বি প্লাস সি আছে বাই সি, এখানে আমরা সাজিয়ে লিখলে ওই এ প্লাস বি প্লাস সি পাবো, আর এখানেও এ প্লাস বি প্লাস সি আছে বাই বি। তাহলে প্রত্যেকটা অনুপাতের উপরে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে প্রত্যেকটা অনুপাতকে ভাগ করলে আমরা পাই ওয়ান বাই সি সমান ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি। এটা কি লিখবো, প্রত্যেকটা অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলাম, যেহেতু এ প্লাস বি প্লাস সি এটা ইজ নট ইকুয়াল টু 0, সেই জন্য ভাগ করলাম। এবার ব্যস্ত প্রক্রিয়া করলে সি সমান এ সমান বি, অতএব এ সমান বি সমান সি লিখতে হবে প্রমাণিত। তাহলে এ সমান বি সমান সি প্রমাণ করে দিলাম। তারপর আছে 8-2, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এস কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমি এখান থেকে এ বি এ ও বি এর মান বের করে নেবো, সেটা সি দিয়ে বেরোবে এবং কে দিয়ে বেরোবে। বামপক্ষ লিখে এর মান বের করবো, ডান পক্ষ লিখে এর মান বের করবো, দেখবো বামপক্ষ ডান পক্ষের মান সমান হয়েছে। এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি, অতএব এ বাই বি সমান বি বাই সি, এ বাই বি সমান বি বাই সি, এটা সমান কে ধরবো, তাহলে লিখতে পারি অতএব বি সমান সিকে বজ্রগুণ করলে তাই পাই, বি সমান সিকে পাই ও এ সমান বিকে। এখন বি এর মান সিকে এখানে আছে, তাহলে সিকে ডট কে সমান সিকে স্কোয়ার। তাহলে বামপক্ষ আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। এর মান সিকে স্কোয়ার, তাহলে এখানে এর মান বসাবো, এখানে বি এর মান বসাবো, এখানে সি স্কোয়ার আছে, বি সমান সিকে, এ সমান সিকে স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে এটা আছে ওয়ান বাই এ কিউব, এর মান সিকে স্কোয়ার আছে, তাহলে আমি লিখব সিকে স্কোয়ার তার হোল কিউব প্লাস ওয়ান বাই বি কিউব আছে, বি কিউব সমান সিকে, তাহলে সিকে তার হোল কিউব প্লাস ওয়ান বাই সি কিউব সমান সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখানে পাবো ওয়ান বাই সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই সি কিউব কে কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার কে টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব কে 6 সি কিউব কে কিউব সি কিউব, তাহলে এর লসাগু হবে সি কিউব কে টু দি পাওয়ার 6
সি কিউব কে টু দি পাওয়ার 6 দিয়ে এই লসাগুকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ। সি কিউব কে কিউব দিয়ে একে ভাগ করলে কে কিউব থাকছে, কে কিউব দিয়ে 1 কে গুণ, তাহলে এটা হবে কে কিউব, প্লাস সি কিউব দিয়ে লসাগুকে ভাগ করলে কে টু দি পাওয়ার 6 থাকছে, এখানে হবে কে টু দি পাওয়ার 6। তাহলে উপর নিচে দেখো কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে দিচ্ছি, সি কিউব আর সি টু দি পাওয়ার 6 কাটলে আমরা সি কিউব পাচ্ছি, তাহলে সমান সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, বা আমরা লিখতে পারি সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, এটা লিখলাম। আর এটা ছিল বাম পক্ষ। এবার ডান পক্ষ, ডান পক্ষ সমান, ডান পক্ষে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এর জায়গাতে সিকে স্কোয়ার তার হোল কিউব প্লাস বি এর জায়গাতে সিকে তার হোল কিউব প্লাস সি কিউব। তাহলে এটা হবে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। সি কিউব কমন নিলে আমরা পাই কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। তাহলে বাম পক্ষ ছিল এটা, ডান পক্ষ হয়েছে এটা, দুটো সমান বেরিয়েছে। তাহলে লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে প্রমাণিত। 9 এক দিকে আছে প্রমাণ করে একটি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা 129 পৃষ্ঠা, উপপাদ্য নম্বর 35। 9 দুই দিকে আছে প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে ত্রিভুজের উপর অঙ্কিত লম্ব গুণ করলে লম্বের দুপাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা পরস্পর সদৃশ, এটা 255 পৃষ্ঠা, উপপাদ্য নম্বর 48। 10 একে আছে একটি সরলরেখা দুটি এককেন্দ্রী বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো এসি সমান বিডি। তাহলে এখানে দুটো এককেন্দ্রী বৃত্ত আঁকতে হবে। এটা বৃত্তের কেন্দ্র। এখন একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে আর একটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। এসি আর বিডি সমান সেটা প্রমাণ করতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে এবং লিখতে হবে প্রদত্ত ও বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্ত আছে, একটি সরলরেখা বৃহত্তর বৃত্তকে এ ও বি বিন্দুতে ও ক্ষুদ্রতর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার প্রমাণ করতে হবে, তাহলে লিখব প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, প্রমাণ করতে হবে এসি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য কিছু অঙ্কন করে নেওয়ার দরকার। তাহলে এখানে লিখব অঙ্কন। তো অঙ্কন বলতে ও বিন্দুর সাথে বি
ও বিন্দুর সাথে এ, ও বিন্দুর সাথে ডি এবং ও বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে এবং ও বিন্দু থেকে এই এবি সরলরেখার উপর বা সিডি সরলরেখার উপর একটা লম্ব টানতে হবে। তাহলে ও বিন্দুর সাথে এ কমা বি কমা সি ও ডি বিন্দু যুক্ত করা হলো এবং ও বিন্দু থেকে সিডি এর উপর ওপি লম্ব টানা হলো। এবার প্রমাণ। প্রমাণ খুব সোজা। দেখো এখানে আমরা বলতে পারি যে ও বিন্দু থেকে এই সিডির উপর লম্ব টানা হয়েছে, তাহলে এতে যেহেতু জ্যা, তাহলে পি বিন্দুটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু বা বড় যে বৃত্তটা আছে তার এবি জ্যা, তাহলে পি বিন্দুটা হচ্ছে এবিরও মধ্যবিন্দু। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি যে এপি সমান বিপি, আবার সিপি বিপি সমান সিপি। তারপরে কি করব, তারপরে এই এপি থেকে সিপি বিয়োগ এদিকে বিপি থেকে ডিপি বিয়োগ করলে আমরা আলটিমেটলি এসি এবং বিডি পাবো। তাহলে লিখব কি, তাহলে লিখব যে ও বিন্দু থেকে সিডি জ্যা এর উপর লম্ব হলো ওপি। অতএব এখানে সিপি সমান বিপি লিখতে পারি বা বিপি সমান সিপি। আবার ওপিটা এই যে ওপি সরলরেখাটা এবি জ্যায়ের উপর লম্ব, তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে এপি সমান বিপি। আচ্ছা, এবার যদি আমরা এসি বের করার চেষ্টা করি, এপি থেকে সিপি বিয়োগ, তাহলে এসি সমান এপি মাইনাস সিপি। এসি সমান এপি থেকে সিপি বিয়োগ করলাম, তাহলে সমান এপি মানে দেখো এখানে এপি সমান বিপি আছে, তাহলে আমি এপির জায়গাতে বিপি লিখলাম। সিপি এখানে বিপি আছে, এপি সমান বিপি। আচ্ছা, এটা ডি ছিল, আমি ভুল করে এটা বি দিয়েছি, ডি হতো। তো যাই হোক, তাহলে এপি মাইনাস সিপি, এপি ফর বিপি বসিয়ে দিলাম, সিপি ফর ডিপি, এটা ডিপি বসিয়ে দিলাম। তাহলে বিপি থেকে ডিপি যদি বিয়োগ করি, বিপি ডিপি, এটা বিডি পাচ্ছি সমান বিডি। তাহলে কি প্রমাণ করতে পারলাম, অতএব এসি সমান বিডি, এটা প্রমাণ করতে পারলাম। তাহলে এখানে লিখব প্রমাণিত। তারপরে 10-2 10-2তে আছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা কোণ বিকোণ সমকোণ প্রমাণ করো। এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। 10-2, তাহলে এখানে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এ বি সি। বিডি মধ্যমা অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি, এই এডি মধ্যমা বলা আছে, এটা এডি মধ্যমা, আর এই কোণটা সমকোণ। তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস 3, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান না, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। তাহলে এখানে প্রদত্ত অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি বলা আছে, আর এডি মধ্যমা এতটুকু বলা আছে, এডি মধ্যমা। এবার প্রমাণ করতে হবে কি, সেটা লিখব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান
এডি স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, সুতরাং কিছু অঙ্কন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট প্রমাণ শুরু করছি। তাহলে প্রমাণ হিসাবে দেখো প্রথমে ABC সমকোণী ত্রিভুজ, ABD সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজ, ABD সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে কি বলতে পারি, এডি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বলতে পারি। তাহলে এতটুকু রেখে দিই, এটা পরে কাজে লাগবে। এবার ABC ত্রিভুজে আসি, ত্রিভুজ ABC। আচ্ছা, এখান থেকে আমরা এখান থেকে এখানে কি কি আছে, AD AB আর BD। আচ্ছা, এখানে আরেক লাইন ফাঁকা রাখি, কারণ এরপরে কি বের করতে হবে সেটা একটু পরে বুঝতে পারবো। তো যাই হোক, ত্রিভুজ ABC এর সমকোণী ত্রিভুজ, ABC সমকোণী ত্রিভুজ, অতএব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এখানে দেখো BCটা, ডিটা BC এর মধ্যবিন্দু, তাহলে BCটাকে আমি এই BD এর ডবল বলতে পারি, এটা যত এটা তত। তাহলে এখান থেকে পাই AB স্কোয়ার সমান, আচ্ছা এখান থেকে AB স্কোয়ার বের করতে হবে। তাহলে AB স্কোয়ার সমান, দেখো AB স্কোয়ার সমান AD স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। তাহলে এটা আমি ব্যবহার করব। তাহলে এখানে যে AB স্কোয়ার আছে, AB এর মানটা বসিয়ে দেবো, AD স্কোয়ার মাইনাস BD স্কোয়ার, আর BCর জায়গাতে আমি এই BD এর ডবল লিখতে পারি, তাহলে প্লাস 2BD স্কোয়ার সমান AD স্কোয়ার মাইনাস BD স্কোয়ার প্লাস 2 2 4 4BD স্কোয়ার। তো AD স্কোয়ার সমান মাইনাস প্লাস 4BD স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। তাহলে আচ্ছা, এটা প্লাস, যেহেতু বড় সংখ্যা রেখে প্লাস, তাই প্লাস 3BD স্কোয়ার। তাহলে পেলাম কি, অতএব AC স্কোয়ার সমান AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। তাহলে এটা প্রমাণ করার ছিল, এখানে লিখব প্রমাণিত। এগারো রেখে আছে 7.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এখানে প্রথমে 7.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এটা হলো 7.5 সেন্টিমিটার। এরপরে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো এখানে নিচের দিকে একটা যে কোনো মাপের সরলরেখা নেব, যেটা 7.5 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়, নিলাম, এর নাম DX দিলাম। এবার এই যে 7.5 সেন্টিমিটার মাপ আছে, এই সমান মাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকেছি, এখানে বসিয়ে উপর দিকে একটা, আর এখানে বসিয়ে উপর দিকে একটা। উপরে বৃত্তচাপ দুটি পরস্পরকে যেখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিলাম A, আর এখানে নাম দিলাম C। এরপরে এ বিন্দুর সাথে সি বিন্দু যোগ করলাম এবং এ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করলাম। তাহলে তৈরি হয়ে গেল ABC একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো এই বাহু অর্ধেকের বেশি মাপ নেব, যে কোনো দুটো বাহুর। তো এই বাহুর মাপ নিলাম, নিয়ে এর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। এখানেও তাই, এই বিন্দুতে বসিয়ে দুখানা বৃত্তচাপ আঁকতে হবে। ছেদবিন্দু দুটি একটা সরলরেখা দ্বারা যোগ করতে হবে। তাহলে ABC, এটা ইজ D, এখানে E। এরপরে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক নিই।
এফ এফ জি, এখানে ছেদবিন্দু পি নাম দিলাম। পি থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত এঁকে দেব, যে বৃত্তটা হবে এই ত্রিভুজটার একটা পরিবৃত্ত। এরপরে 11-2 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার 7 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এই আয়তক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তো প্রথমে মাপ নিতে হবে 7.5, তারপরে 4, এটা 7.5, এটা 4। তাহলে দুখানা সরলরেখা নিয়ে নিলাম, সরলরেখাংশ। এবার তাহলে প্রথমে এখানে কি করব, এখানে আয়তক্ষেত্রটি অঙ্কন করব। তবে একটু অন্যভাবে অঙ্কন করছি আমি। এখানে প্রথমে একটা সরলরেখা নিয়ে নিলাম, নিয়ে প্রথমে একটা সমকোণ অঙ্কন করি, কারণ আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণটা আমি নিচের দিকে অঙ্কন করছি। এরপরে এই বাহুর মাপ নিলাম, নিয়ে এখানে বসিয়ে সামনের দিকে একটা এটা নাম দিলাম এ বি সি ডি, ডি এখানে এক্স, এখানে সি। এরপরে এই বাহুটার মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে আমি ডি ওয়াই থেকে ডি এ অংশ কেটে নিলাম। এরপরে সি বিন্দুতে কম্পাস বসিয়ে নিচের দিকে, অর্থাৎ আমি আয়তক্ষেত্রটা অঙ্কন করছি। এই মাপটা নিয়ে পুনরায় এখানে বসিয়ে এখানে কেটে নিলাম। এ, এটা বি এবং বি যুক্ত করব, তারপরে বি এবং সি যুক্ত করব, তাহলে এবিসিডি আয়তক্ষেত্র পেয়ে যাব, পেয়ে গেলাম এবিসিডি আয়তক্ষেত্র। এবার এবি বাহুকে আমি জেড পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করে এই যে আয়তক্ষেত্রের প্রস্থ আছে এর সমান করে এখানে কেটে নিলাম। তো এবিসিডি এখানে নাম দিলাম ই। এবার এ থেকে ই পর্যন্ত, এ থেকে ই পর্যন্ত এর মধ্যবিন্দু বের করতে হবে। তো অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। এই বিন্দুতেও তাই, বসিয়ে ওপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। যেখানে ছেদ করলো বৃত্তচাপ দুটি, যদি স্কেল দিয়ে যোগ করা হয় তাহলে যে সরলরেখা পাবো এটা হলো এই সরলরেখাটার লম্ব সমদ্বিখণ্ডক এফ জি, এখানে নাম দিলাম এইচ। এবার এইচ বিন্দুতে কম্পাস বসাবো, কম্পাস বসিয়ে এইচ থেকে এই পর্যন্ত মাপ নেব, মাপ নিয়ে নিচের দিকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এটা হয়ে গেল অর্ধবৃত্ত। আর এখানে যে 90 ডিগ্রি কোণ আঁকা ছিল, 90 ডিগ্রি কোণ মানে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো এখান থেকে কি করলাম, এটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে এই অর্ধবৃত্তকে যে বিন্দুতে ছেদ করলো এটা নাম দিলাম আই। তাহলে বিআই, বিআই যে মাপ পেলাম, বিআই যে মাপ পেলাম বি থেকে আই পর্যন্ত, এই মাপটা হবে সেই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যেটা আমরা আঁকতে চাইছি। তো বি বিন্দু থেকে কম্পাস বসিয়ে বি জেড থেকে একটা অংশ কাটলাম, তারপরে আই বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম এবং এইখানে কম্পাস বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে আই জে কে, এখন আই জে যুক্ত করতে হবে, তারপরে জে কে যুক্ত করতে হবে। তাহলে বর্গক্ষেত্রটি হলো আই জে কে বি। তাহলে এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট
বর্গক্ষেত্র বি আই জে কে অঙ্কন করা হলো। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।